আমি আজকের এই ভিডিওটা মূলত করছি আমার মাকড়দার ছেলে মেয়েদের জন্য। আজকে তাদের আমি প্রথম ক্লাস নিতে চলেছি বিকম থার্ড সেমিস্টার। তো আমরা বিকম থার্ড সেমিস্টারের কী পড়বো সেটা সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশান দেওয়াটা ভীষণভাবে জরুরি। ব্যাপারটা হচ্ছে কি যে বিকম থার্ড সেমিস্টারে আমরা যেটা পড়বো দুটো প্র্যাকটিক্যাল পেপার, সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং 2 আর একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সেশন 1। তো ব্যাপারটা হচ্ছে যে এই ডাইরেক্ট ট্যাক্সেশন এবং কস্ট অ্যাকাউন্টিং এই দুটো হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার, যথেষ্ট ফাস্ট, এবং এই জন্যে এই দুটো সাবজেক্টকে অত্যন্ত দ্রুততার সাথে পড়তে হবে তোদেরকে। আর দুটো থিওরিটিক্যাল পেপার রয়েছে, সেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার আর হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্স। এই দুটো পুরোটাই থিওরিটিক্যাল পেপার। তার মধ্যে ইন্ডিয়ান ইকোনমিক্স খুব বেশি ঝামেলার কিছু নেই। সেখানে মানে ভারতবর্ষের রেসপেক্টে যে ইকোনমিক্সটা রয়েছে, ভারতের স্বল্প উৎপাদনশীলতা, তারপরে ধর সবুজ বিপ্লব, তারপরে ধর ভূমি সংস্কার, এগুলোকে পড়তে হবে, এগুলোকে মুখস্থ করতে হবে। কনজিউমার বিহেভিয়ার একটা নতুন টপিক আসতে যাচ্ছে, এখানে কিন্তু অনেক কিছু আমাদের বোঝবার রয়েছে। তাহলে দুটো যে প্র্যাকটিক্যাল পেপার, সেটা হচ্ছে যে ডাইরেক্ট ট্যাক্স আর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং 2, এইটা কিন্তু আমাদের যথেষ্ট ভোগাবে। তাহলে যে জিনিসটা ভোগাবে, তাহলে সেটার পেছনে আমাদের সময় দেওয়াটা একটা বিশেষভাবে জরুরি বলেই মনে করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরপর কয়েকটা ক্লাস প্রথম কস্ট অ্যাকাউন্টিং 2-তে থাকবো। তো কস্ট অ্যাকাউন্টিং 2-তে আমরা কী করব, আমরা বিকম সেকেন্ড সেমিস্টারে কস্ট অ্যাকাউন্টিং করেছিলাম, কস্ট অ্যাকাউন্টিং 1 করেছিলাম। তো কস্ট অ্যাকাউন্টিং 1-এ আমরা যেগুলো করলাম না সেগুলোই কস্ট অ্যাকাউন্টিং 2-তে করবো। দ্যাট মিনস কস্ট অ্যাকাউন্টিং 1-এ না করা জিনিস আমরা কস্ট অ্যাকাউন্টিং 2-তে করব। তো কস্ট অ্যাকাউন্টিং 2-তে আমরা যদি সিলেবাসটাকে একটু ভাববার চেষ্টা করি, তাহলে যেটা দেখতে পাবো যে কস্ট অ্যাকাউন্টিং 2-তে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে কি যে কস্ট অ্যাকাউন্টিং 2-তে কিছু কস্টিং টেকনিক আমরা করবো। কী বললাম? কিছু কস্টিং টেকনিক অ্যাপ্লাই করবো। কস্টিং টেকনিক অ্যাপ্লাই করবো মানে হচ্ছে কি, যেমন ধর কিছু ইন্ডাস্ট্রি আছে, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো হতে আমরা কস্টিং টেকনিক অ্যাপ্লাই করি। তার মধ্যে একটা ইন্ডাস্ট্রির নাম হচ্ছে, যেমন ধর কোনো ম্যানুফ্যাকচারিং কনসার্ন বললে ভুল হয়, যখন ধর কোনো একটা কনসার্ন যারা নির্মাণ কার্যের সাথে যুক্ত রয়েছে, তাহলে নির্মাণ কার্যের সাথে যারা যুক্ত রয়েছে, যেমন ধর যারা ব্রিজ তৈরি করে, যেমন ধর রাস্তা তৈরি করে, তাহলে এরা কি করে? এরা একটা নির্মাণ কার্যের সাথে যুক্ত থাকে। এখানে যে মেথডটা অ্যাপ্লাই করা হয়, কস্টিংয়ের মেথড, সেটাকে বলা হয় হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং। তাহলে আমরা এখানে প্রথম যে কস্টিং টেকনিক করব তার নাম হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং। এবার কন্ট্রাক্ট কস্টিং সম্বন্ধে আমাদের কিছু ডিটেল ডিসকাশন দরকার আছে। ব্যাপারটা হচ্ছে যে তোরা এর আগে কস্টশিট করেছিস, কস্ট অ্যাকাউন্টিং 1-এ তোরা বিকম সেকেন্ড সেমিস্টারে কস্টিং করেছিস। সেখানে তোরা কী দেখেছিস যে কস্টশিট করবার সময় তোরা জব কস্টশিট করেছিস। এই জব কস্টশিট প্রত্যেকে এসে মানে জব কস্টশিট মানে এস্টিমেটেড কস্টশিট। সেই জব কস্টশিট করবার সময় তোরা কী দেখেছিস যে কোনো একটা অর্ডার পাওয়া গেছে এবং সেই অর্ডারটা 1 বছরের মধ্যে সাপ্লাই করতে হবে, তাদের একটা এস্টিমেশন দিতে হবে। তো এই কন্ট্রাক্ট কস্টিং এসছে ওই জব কস্টিং থেকে। জব কস্টিং তাহলে তো জব কস্টিং আর কন্ট্রাক্ট কস্টিং এক হয়ে যায়, আলাদা করে। ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি জব কস্টিংয়ের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো জব কস্টিংয়ের সময়কালটা খুব ছোট, 1 বছর 1.5 বছরের মধ্যেই ব্যাপারটা কমপ্লিট হতো। যদি দীর্ঘ সময় জুড়ে কোনো একটা উৎপাদন চলতে থাকে, তখন সেটা কন্ট্রাক্ট কস্টিংয়ের আওতাভুক্ত হয়। তো কন্ট্রাক্ট কস্টিংয়ের উদাহরণ কী হতে পারে? কন্ট্রাক্ট কস্টিংয়ের উদাহরণ হতে পারে হচ্ছে রাস্তা তৈরি, ব্রিজ তৈরি, তারপরে ধর কোনো বড় ফ্ল্যাট বাড়ির প্রজেক্ট তৈরি, 3 বছর 4 বছর 5 বছর সময় লাগবে। একটা বড় সময়কাল ধরে যে নির্মাণ কার্যটা চলতে থাকে, সেটাই আমরা কন্ট্রাক্ট কস্টিংয়ে আওতাভুক্ত করি। আর জেনারেলি জব কস্টিং কী হয়, জব কস্টিংটা ফ্যাক্টরির ভেতরে হতো, ইনসাইডে হতো। কিন্তু কন্ট্রাক্ট কস্টিং
এর জন্য যে বিষয়টা অ্যাপ্লাই করা হয় সেটা করা হয় হচ্ছে আমাদের ফ্যাক্টরির বাইরে। যেমন ধর ব্রিজ, একটা ব্রিজ যে তৈরি হয়, একটা ব্রিজ তো একটা প্রকাণ্ড জায়গা নিয়ে তৈরি হয়, তাই না? তো এই যে একটা ব্রিজ যে প্রকাণ্ড জায়গা নিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে সেটা নিশ্চয়ই ফ্যাক্টরির মধ্যে তৈরি হওয়া সম্ভব না, এটা কন্ট্রাক্ট কস্টিংয়ের আওতাভুক্ত হয়। তাহলে আমরা যদি কন্ট্রাক্ট কস্টিংয়ের একটা ডেফিনেশান নেওয়ার চেষ্টা করি, আমি যেগুলো বলছি সেগুলো সম্বন্ধে কিছু কিছু ধারণা তোদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি পোস্ট করে দেবো ভিডিওটা, প্লাস সেটা দেখবি। আমার মনে হয় বুঝতে এতটুকু অসুবিধে হওয়ার কথা নয়। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্ট্রাক্ট কস্টিং? কন্ট্রাক্ট কস্টিং বলতে বোঝায় যে পরিবহন নির্ণয় ব্যবস্থার মাধ্যমে একটা বৃহদায়তন নির্মাণ কার্য সম্পাদনকারী প্রতিষ্ঠানগুলি তার প্রত্যেকটা কার্যকে একটা ইউনিটে ভাগ করে, একটা ইউনিটে ভাগ করে, মানে যেমন তোরা নিশ্চয়ই L&T মানে নার্সারি অ্যান্ড টুকরোর নাম শুনেছিস। L&T কী করে? তাদের প্রত্যেকটা কার্যকে পৃথক পৃথক এককে ভাগ করে। মানে L&T ব্রিজ তৈরি করার সাথে যুক্ত রয়েছে। কি বললাম? L&T ব্রিজ তৈরি করার সাথে যুক্ত রয়েছে। তো এদের লাভ বা ক্ষতি, কি বললাম? এদের যে লাভ বা ক্ষতি হয়, কেন বা লাভ বা ক্ষতি হয়? ধরো একটা ব্রিজ যে তৈরি হয়, ব্রিজটা নিশ্চয়ই একদিনে তৈরি হয়ে যায় না, বা 1 বছরেই তৈরি হয়ে যায় না, বা 2 বছরেই তৈরি হয়ে যায় না, একটা বড় সময় ধরে লাগে, 7 বছর, 8 বছর, 10 বছর লাগে। তাহলে কি হয় যে এই যে মানে কাজটা হয়, এই কাজগুলোকে একটা পৃথক এককে ভাগ করে। যেমন ধর ডানলপে একটা ব্রিজ তৈরি হচ্ছে, তো দুর্গাপুরে একটা ব্রিজ তৈরি হয়, প্রত্যেকের আলাদা আলাদা হিসেব এবং আলাদা আলাদা একটা ইউনিট, তাই তো? তাহলে একটি পৃথক পৃথক একক ধরে তাদের লাভ বা ক্ষতির কার্যের অবস্থা সম্বন্ধে জানতে পারে, এবং এইটার জন্য যে হিসেব নিকেশ করা হয় এটাই হচ্ছে কন্ট্রাক্ট কস্টিংয়ের অন্তর্গত। তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে কন্ট্রাক্ট কস্টিংটা কী। তার মানে এই যে ঠিকাদারি যে সংস্থাগুলো যে কন্ট্রাক্টটা নেয়, সেই কন্ট্রাক্টটাকে হিসাবভুক্ত করবার জন্যে যে অ্যাকাউন্টের সাহায্য নেয় বা যে হিসেব নিকেশ ব্যবস্থার সাহায্য নেয়, সেটাই হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং। প্রথমেই বলে রাখা ভালো যে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট এখানে তৈরি করতে হয়। মূলত এখানে না, কন্ট্রাক্ট কস্টিং তৈরি করবার সময় দেখবি যে দুটো পার্টি ইনভলভ। কি কি? একটা কন্ট্রাক্টর, একটা হচ্ছে কন্ট্রাক্টি। তাহলে কি হচ্ছে যে এই যে L&T হচ্ছে কন্ট্রাক্টর। তাহলে কন্ট্রাক্টর কে? যে বরাতটা দিয়েছে, অর্থাৎ যে অর্ডারটা দিয়েছে, তাহলে অর্ডারটা কে দিয়েছে? গভর্নমেন্ট অর্ডারটা দিয়েছে, তাহলে গভর্নমেন্ট দিচ্ছে কন্ট্রাক্ট। তাহলে দুটো পক্ষ সবসময় থাকে, এখানে কন্ট্রাক্টি অ্যাকাউন্ট খুলতে দেয়। এবারে এই যে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট আমি যে বলছি, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট। কি বলছি? কন্ট্রাক্ট অ্যাকাউন্ট হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে তাহলে কী হয়? অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, আর অল ইনকামস আর গেইনস আর ক্রেডিট। তাহলে দেখবি যে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিকটা খরচের দিক হবে এবং ক্রেডিট দিকটা ইনকাম বা লাভের দিক হবে। একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টে আমরা যখন দেখবার চেষ্টা করব, আমি তোদের এর ফরম্যাটটা গ্রুপে পোস্ট করব। বেসিক্যালি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট খুব সহজ, এবং এবছরের যে সিলেবাসের যে কোশ্চেনের মানে প্যাটার্ন তৈরি হতে পারে, তাতে করে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট থেকে 15 নম্বরের কোশ্চেন আসতে পারে। কেমন? সেক্ষেত্রে যেটা বলবার সেটা হচ্ছে যে এই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তুই যখন করবি, দেখবি কন্ট্রাক্ট অ্যাকাউন্টে না কতগুলো পার্টে বিভক্ত করে এগোচ্ছিস। মানে কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা যে তৈরি করছিস, ওটা কতগুলো পার্টে স্টেপ বাই স্টেপ তুই এগোবার চেষ্টা করছিস। কন্ট্রাক্ট অ্যাকাউন্টের প্রথম যে পার্ট, সেই প্রথম পার্টটা হচ্ছে সমস্ত ডেবিট দিক হচ্ছে খরচের দিক, অথবা কী করা হয়, যেগুলো লায়াবিলিটি ডেবিট দিকে লেখা। প্রফিট হলো আমরা কী করব, যদি কোনো তোর গিয়ে প্রফিট বা লস হয়, সেটাকেও আমরা ডেবিট বা ক্রেডিট দিকে ট্রান্সফার করে থাকি অ্যাকর্ডিং টু নমিনাল অ্যাকাউন্ট। তো আমি প্রথম কী করি, একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কীভাবে কী তৈরি হয় সেটা সম্বন্ধে তোদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তাহলে আমি কি বললাম যে একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিক হচ্ছে খরচের দিক বা ক্ষতির দিক। তাহলে ডেবিট দিকে কী হবে? অল এক্সপেন্সেস, অর্থাৎ ওই কন্ট্রাক্টটা তৈরি করবার জন্য বা ওই কন্ট্রাক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা খরচা হবে সেগুলো সমস্ত ডেবিট দিকে বসবে। যেমন মেটেরিয়াল সেল টু সাইট, যেমন
মেটেরিয়াল যদি পারচেস করি সেটা ব্যাংক দিয়ে লেখা হয়, কোনো ওয়েজেস পেমেন্ট করলে টু ওয়েজেস, টু আদার এক্সপেন্সেস, যদি কোনো প্ল্যান সেন্ড করতে হয় সেটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ডেবিট দিতে বসে। আর যদি কোনো আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি থেকে থাকে, যেমন ধর আউটস্ট্যান্ডিং ওয়েজেস সিডি বলে লিখতে হয়। দেখবার পর ক্রেডিট দিকে কী, এবার ক্রেডিট দিকে কী করবি, ক্রেডিট দিকে সেগুলোই করবি। ধর একটা মেটেরিয়াল ওই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট চলতে চলতে একটা বছরের পর ক্লোজিং হিসাবে শেষ করবি, ঠিক আছে।